আমার চ্যানেল আমার স্কুলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত পাঠে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর গণিত পাঠের প্রথম অধ্যায়টির নাম রাখা হয়েছে মূলদ এবং অমূলদ সংখ্যা। তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়টির নাম যেহেতু মূলদ ও অমূলদ সংখ্যা, রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বার, তো প্রথমে আমাদের জেনে নিতে হবে মূলদ এবং অমূলদ সংখ্যা বলতে কি বুঝি। শূন্য থেকে যত সকল স্বাভাবিক সংখ্যাই থাকুক সেই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলা হয়, অর্থাৎ শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা। এখন প্রশ্ন হতে পারে মূলদ সংখ্যার মধ্যে আবার স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা বলতে বোঝানো হয় সকল ধনাত্মক সংখ্যাগুলো। আমরা বীজগণিতে -1, -2, -3 ইত্যাদি পড়েছিলাম। এখন স্বাভাবিক সংখ্যা ওগুলো যাব না, শূন্য সহ শূন্য, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে আমরা যে ধনাত্মক সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা। এবং এই মূলদ সংখ্যাগুলোকে দুটি স্বাভাবিক ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে বলতে পারি যে সকল সংখ্যাকে একটি স্বাভাবিক ভগ্নাংশ আকারে লেখা যায় সেই সকল সংখ্যাকে বলা হবে মূলদ সংখ্যা। যেমন আমরা যদি শূন্য লিখি, শূন্যের নিচে আমরা 1 দিলে একটা ভগ্নাংশ হয়ে যায়, কিংবা 2 যদি লিখি, 2-এর নিচে 1 দিলে একটা ভগ্নাংশ হয়ে যায়, 3 লিখলে 3-এর নিচে 1 দিলেও একটি ভগ্নাংশ হয়ে যায়। সুতরাং এই সকল সংখ্যাগুলোকে একটি স্বাভাবিক ভগ্নাংশ আকারে লেখা যায়। সুতরাং এগুলো মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে লব ও হর বিশিষ্ট ভগ্নাংশ আকারে লেখা সাধারণত যায় না, সেগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। আমরা ভাগ করতে গিয়ে অনেক সময় দেখা যায় কোনো একটা ভগ্নাংশের লবকে যখন হর দিয়ে ভাগ করি, অনেক সময় ভাগ যেতে 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 অসীম পর্যন্ত যেতে থাকে, সেটা শেষ হয় না, অসীম ভগ্নাংশ, স্বাভাবিক ভগ্নাংশ না, তো সেগুলোকে বলা হবে অমূলদ সংখ্যা। তাহলে যে সকল সংখ্যাকে লব ও হর বিশিষ্ট ভগ্নাংশে আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হবে অমূলদ সংখ্যা। যা আবার যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল অমূলদ সংখ্যা। যেমন 2 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, আমরা জানি। এখন প্রশ্ন হতে পারে পূর্ণবর্গ সংখ্যা কি, তা আমরা একটু পরে আসছি। পূর্ণবর্গ সংখ্যা যেগুলো নয় সেগুলো যখন আমরা বর্গমূল বের করব, যে বর্গমূলটা পাওয়া যাবে সেই বর্গমূলটা হবে একটা অমূলদ সংখ্যা। এতটুকু পর্যন্ত তোমরা ধারণা রাখো। এরপরে আসা যাক বর্গ ও বর্গমূল কাকে বলে। আমরা জ্যামিতির ভাষায় বর্গ পড়েছিলাম যে চতুর্ভুজে 4টি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাদেরকে বর্গ বলা হয়। কিন্তু আজকে এই পাটিগণিতের ভাষায় বর্গ বলতে আমরা ওই বর্গকে বুঝবো না, আমরা বুঝবো পূর্ণবর্গ। পূর্ণবর্গ কি? কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেই গুণফলটাকে বলা হবে বর্গ। কার বর্গ? যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ করেছিলাম সেই সংখ্যার বর্গ। যেমন ধরো 2 × 2 = 4 পাওয়া যায়, এখানে 4 হলো বর্গ। কার বর্গ? 2-এর বর্গ, ঠিক আছে। আবার 3 × 3 = 9 পাওয়া যায়, 9 হলো বর্গ, 3-এর বর্গ, ঠিক আছে। তাহলে বর্গ বলতে আমরা কি বুঝবো? আমরা বলবো কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলকে বলা হবে ওই সংখ্যার বর্গ। এবং যে সংখ্যাটির বর্গ পাওয়া গেল সেই ছোট সংখ্যাটিকে বলা হবে গুণফলের বর্গমূল। যেমন মনে করো 2 × 2 = 4 লিখেছিলাম আমরা, এই 4-এর বর্গমূল হলো 2, অর্থাৎ গুণফলের বর্গমূল
হলো যেই সংখ্যাটা দিয়ে আমরা ওই সংখ্যাটাকে গুণ করি সেই সংখ্যাটা। ঠিক আছে। আবার যখন আমরা 3 গুণ 3 সমান 9 লিখি, তো আমরা বর্গমূলের সংজ্ঞা যখন দিতে যাব তখন আমরা একটি সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় এই গুণফলের হবে বর্গমূল। গুণফলের বর্গমূল কি হবে? ধরো 3 গুণ 3 সমান 9 পাওয়া গেল, এই 9কে বলা হবে বর্গ। কার বর্গ? এই 3-এর বর্গ। আর 3কে বলা হবে 9-এর বর্গমূল। আবার এই 3ই হোক কিংবা এই 3ই হোক, এই 3কে বলা হবে 9-এর বর্গমূল। তাহলে আমরা যখন বৃক্ষের দিকে চিন্তা করি, গাছের মূল থাকে নিচে ছোট আর গাছটা থাকে বড়। সুতরাং আমরা কাল্পনিক চিন্তা করলে গাছের নিচের ছোট অংশটা, মাটির নিচের অংশটাকে মূল বলবো, আর উপরের বড় আকৃতির ডালপালা সহ গাছটাকে আমরা বর্গ বলবো। ঠিক এখানেও গুণফলটা হবে বর্গ, আর যাকে গুণ করে পাওয়া গেছে সেইটা হবে বর্গমূল। কার বর্গমূল? 9-এর বর্গমূল বা গুণফলের বর্গমূল। আমরা গাছের ক্ষেত্রে গাছের বর্গমূল বা গাছের মূল, এখানেও ঠিক একই রকম। আমরা এটাকে যদি গাছ কল্পনা করি, এটার মূল হবে এই ছোটোটা, আর এইটা হবে গুণফলটা হবে এই মূলের বর্গ। ক্লিয়ার? বর্গ এবং বর্গমূল। আচ্ছা, এরপরে আসা যাক পূর্ণবর্গ সংখ্যা কি। পূর্ণবর্গ সংখ্যা একটা সংখ্যাকে যখন আরেকটা সংখ্যার বর্গ আকারে লেখা যায় তখন সেই সংখ্যাটাকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। এখন একটি সংখ্যাকে আরেকটা সংখ্যার বর্গ আকারে লেখা যায় সেটা আবার কিভাবে? তোমরা ষষ্ঠ শ্রেণীতে বীজগণিতে বর্গ পড়েছ, এর উপর বর্গ, বি এর উপর বর্গ, হ্যাঁ, যাকে আমরা ইংরেজিতে পড়েছিলাম এ স্কোয়ার, বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এরকম ওই স্কোয়ারই বর্গ। স্কোয়ার ইংরেজি শব্দ, বাংলা হলো বর্গ। তাহলে এর উপর স্কোয়ার থাকে এ বর্গ পড়ি, বি এর উপর স্কোয়ার থাকলে বি বর্গ পড়ি। এখানে পাটিগণিতেও কোনো একটা সংখ্যাকে এরকম বর্গ আকারে লেখা যায়। কিভাবে বর্গ আকারে লেখা যায়? যেমন ধরো 4কে লেখা যায় 2-এর বর্গ হিসাবে। এই বর্গ চিহ্নটা যদি আমরা এইভাবে দেই তাহলে 4কে 2-এর বর্গ আকারে লেখা গেল। আবার 9কে লেখা যায় 3-এর বর্গ হিসাবে। আবার 16কে লেখা যায় 4-এর বর্গ হিসাবে। এভাবে অনেক সংখ্যা লেখা যাওয়া। আমরা যদি কি এমকে যদি লেখা যায় n-এর বর্গ, তাহলে m হলো পূর্ণবর্গ সংখ্যা, 4 হলো পূর্ণবর্গ সংখ্যা, 9 পূর্ণবর্গ সংখ্যা, 16 বর্গ পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে আরেকটা সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায়। যেমন 4কে 2-এর বর্গ আকারে প্রকাশ করতে পারছি, 9কে 3-এর বর্গ আকারে প্রকাশ করতে পেরেছি, 16কে 4-এর বর্গ আকারে প্রকাশ করতে পেরেছি, mকে n-এর বর্গ আকারে প্রকাশ করতে পেরেছি। সেজন্য এই 4, 9, 16, m এগুলো হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার ধারণা পেতে পারি যে কোনো সংখ্যার গুণফল, একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটা, এই গুণফলটাই হলো পূর্ণবর্গ সংখ্যা। কার পূর্ণবর্গ? যাকে গুণ করে পাওয়া গেছে তার পূর্ণবর্গ। যেমন 4 আমরা একটু আগে করেছিলাম 2 গুণ 2 সমান 4, তাই না? সেই 4ই এখানে লিখলাম 2-এর বর্গ আকারে। সেজন্য 4, 9, 16, m এগুলো পূর্ণবর্গ সংখ্যা। কার পূর্ণবর্গ? 2-এর, 3-এর, 4-এর, n-এর। ঠিক আছে? তাহলে ক্লিয়ার পূর্ণবর্গ সংখ্যা কি। একটা সংখ্যা দেখলে আমরা ধারণা করে নিতে পারবো একটা সংখ্যা কি পূর্ণবর্গ সংখ্যা হয় কি না। পূর্ণবর্গ সংখ্যা, কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ করা যায় কি না। যে কোনো একটা সংখ্যা লিখলে পূর্ণবর্গ করা যাবে তা না। যেমন মনে করো এখানে আমি যদি লিখি 120, এটাকে পূর্ণবর্গ আকারে লেখা যাবে না। আবার যদি লিখি
মনে করো 121, এটা কি লেখা যায় 11, 11-র উপর বর্গ দিয়ে। সুতরাং এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কিভাবে বুঝবো কোন সংখ্যা পূর্ণবর্গ করা যাবে বা পূর্ণবর্গ আকারে লেখা যাবে, আর কোন সংখ্যা পূর্ণবর্গ আকারে লেখা যাবে না, বা কোন সংখ্যা পূর্ণবর্গ নয়? এক্ষেত্রে দুটি শর্ত আমরা মনে রাখব। সেই দুটি শর্ত হলো কি, কোনো একটা সংখ্যার এককের ঘরে যদি 1 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে কিংবা 9 থাকে, তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে। কি বলেছি? যে কোনো বড় সংখ্যার এককের গড়টা দেখব, সেই এককের গড়টা কি 1 আছে কিনা, বা 4 আছে কিনা, বা 5 আছে কিনা, বা 6 আছে কিনা, কিংবা 9 আছে কিনা। এই কয়েকটা অঙ্ক যদি থাকে তাহলে বুঝবো সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, কোনো সংখ্যার শেষে যদি এক জোড়া শূন্য থাকে, জোড়া শূন্য থাকে, এক জোড়া না, 2 জোড়াও হতে পারে। কোনো সংখ্যার শেষে যদি জোড়া শূন্য থাকে, জোড় শূন্য থাকে, তখনও সেই সংখ্যাটা পূর্ণবর্গ হিসাবে লেখা যাবে। যেমন ধরো 100, 100-র সংখ্যাটির মধ্যে শেষে এক জোড়া শূন্য আছে, সুতরাং 100কে পূর্ণবর্গ আকারে লিখলে হয় 10 স্কোয়ার বা 10-এর উপর বর্গ, তাই না? তাহলে 100 সমান 10 স্কোয়ার। আবার 4 9 0 0 যদি দিই 49 0 0, তাহলে শেষে এক জোড়া শূন্য আছে, এটাকেও পূর্ণবর্গ আকারে লেখা যাবে। যেমন 4 9 0 0, এটাকে লেখা যাবে 70-এর উপর বর্গ দিয়ে। কারণ কি? কারণ এর শেষে এক জোড়া শূন্য আছে। তাহলে কোনো সংখ্যার শেষে যখন এক জোড়া শূন্য থাকবে, এক জোড়া না 2 জোড়াও থাকতে পারে, মানে জোড় সংখ্যক শূন্য যদি থাকে, তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা। সেই হিসাবে এই 4900 সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা। এলো 2 নম্বর শর্তে। আর 1 নম্বর শর্ত বলেছিলাম কি, যে কোনো সংখ্যার শেষে যদি 1 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে কিংবা 9 থাকে, তাহলে সেই সংখ্যাটিও পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। যেমন 121-এর 1 আছে, ঠিক আছে, 144-এর 4 আছে শেষে, এটাকে পূর্ণবর্গ আকারে লিখলে হয় 12-র উপর বর্গ দিলে 144, ঠিক আছে। তো আবার ধরো 169, এটার শেষে 9 আছে, সুতরাং এটাকে 13-র বর্গ আকারে লিখা যায়। এরকম যে কোনো সংখ্যার শেষে যখন 1 4 5 6 কিংবা 9 থাকবে, 6 থাকলে কেমন, যেমন 36-এর শেষে 6 আছে, সুতরাং এটাকে পূর্ণবর্গ আকারে লিখলে হবে 6-এর বর্গ, তাই না? এভাবে আমরা মনে রাখব যে যে সংখ্যার শেষে এককের ঘরে 1 4 5 6 কিংবা 9 থাকবে, অবশ্যই সেই সংখ্যাটা যত বড়ই হোক না কেন পূর্ণবর্গ হবে, ঠিক আছে। আবার কোনো সংখ্যা যত বড়ই হোক না কেন তার শেষে যদি জোড়া শূন্য থাকে, তাহলেও সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ক্লিয়ার? তারপরে আসা যাক মৌলিক, গুণনীয়ক ও ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা। আমরা বর্গমূল শিখব, তার আগে মৌলিক সংখ্যা কাকে বলে একটু আমাদের পরিষ্কার হতে হবে। আমরা পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলাম যে সংখ্যার 2টি মাত্র গুণনীয়ক থাকে, অর্থাৎ যে সংখ্যাকে কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, সেই সকল সংখ্যাগুলোকে বলা হতো মৌলিক সংখ্যা, ঠিক আছে, মৌলিক সংখ্যা। তো এই মৌলিক সংখ্যা আমরা ধারণা লাভ করলাম, এবং যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলে আমরা জানি সেগুলোকে বলা হয় গুণনীয়ক। কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেগুলোকে আমরা বলি গুণনীয়ক। তো একটা সংখ্যাকে মৌলিক গুণনীয়কে আমরা ভাঙার মাধ্যমে আমরা বর্গমূল নির্ণয় করব, ঠিক আছে। এই হলো এক পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল নির্ণয় করব। তো আমরা
প্রথমে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে যদি বর্গমূল করতে যাই তাহলে কি দাঁড়াবে? মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল, ধরো আমি একটা বর্গমূল নির্ণয় করব। 1 5 2 1 একটা সংখ্যা নিলাম আমি, 1 5 2 1 এই সংখ্যাটার আমরা বর্গমূল নির্ণয় করব। কোন পদ্ধতিতে? মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে। মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব আমরা, ঠিক আছে? তো প্রথমে এটা কি মৌলিক গুণনীয়কে ভেঙে নেই। 2 দিয়ে ভাগ দেওয়া যায়? মিলবে না 2 দিয়ে ভাগ দিই। আমরা যদি এটাকে 3 দিয়ে ভাগ দেই, 3 5 15, তারপর কত হয়? 0 3 7 21, 507। আবার যদি কয় দিয়ে ভাগ দিয়ে মিলে? আবার 3 দিয়ে যায় কিনা দেখি। 3 দিয়ে যদি দেই, 3 কি 3 থাকে 2, 2 এর পাশে 0 নামালে 20, 3 6 18 থাকে 2, 3 9 27, এরকম পাওয়া গেল। আবার 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে আর যাচ্ছে না, একেবারে 13 দিয়ে যাবে। 13 দিয়ে যদি 169কে ভাগ করি তাহলে 13 হবে, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটিকে আমরা লিখতে পারি, অতএব 1 5 2 1 এই সংখ্যাটিকে আমরা লিখতে পারি 3 গুণ 3 গুণ 13 গুণন 13। এখন প্রশ্ন হলো, এই যে গুণনীয়কগুলো আমরা বের করলাম এগুলো কি মৌলিক গুণনীয়ক কিনা? যতক্ষণ পর্যন্ত এক একটা গুণনীয়ককে ভাঙা যায় ততক্ষণ পর্যন্ত ভাগ দিয়ে আমাদের এগোতে হবে। যদি এখানে 13 না থেকে 14 থাকতো তাহলে 2 দিয়ে বা 7 দিয়ে ভাগ করে আরও ছোট ছোট করে ভাঙা লাগতো, ঠিক আছে? কখন আমরা ভাঙা বন্ধ করব? যখন দেখব যে আর ভাঙা যাচ্ছে না, মৌলিক গুণনীয়কে পরিণত হয়েছে, আর ভাগ যাবে না, তখন আমাদের শেষ করতে হবে। তাহলে এই সংখ্যাটিকে আমরা লিখলাম 1 5 2 1, অর্থাৎ 1521 সংখ্যাটিকে লিখলাম 3 গুণ 3 গুণ 13 গুণ 13, অর্থাৎ এদিকে যে গুণনীয়কগুলো পাইছি সবগুলোর গুণফল আকারে লিখলাম, ঠিক আছে? এবার এখানে একটু জোড়ায় জোড়ায় একটা ব্র্যাকেট বন্দি করে দিই। এক জোড়া একই জিনিস, একই সংখ্যা যারা যারা আছে তাদেরকে এক জোড়ায় জোড়ায় ব্র্যাকেট বন্দি করি। এই একটা এক জোড়া গেল, গুণ চিহ্ন দিয়ে আবার 13 গুণ 13 এটাকে আরেক জোড়ায় বন্দি করলাম, ঠিক আছে? এই জোড়ায় জোড়ায় বন্দি করার পর আমরা এখান থেকে প্রতিটা জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে গুণ করব। গুণ করে যে গুণফলটা পাওয়া যাবে সেই গুণফলটাই হবে আমার প্রদত্ত সংখ্যাটির কি? প্রদত্ত সংখ্যাটির বর্গমূল। তো সেজন্য আমরা লিখব, অতএব 1 5 2 1 এর বর্গমূল সমান, এই এক জোড়া থেকে একটা 3 নিব আমি, গুণ দিয়ে আরেক জোড়া থেকে আরেকটা 3 নিব। যদি আরও গুণ আকারে জোড়া জোড়া থাকতো তখন আরেকটা আমরা নিতাম, এভাবে পর্যায়ক্রমে নিতাম। এখন প্রশ্ন হতে পারে, স্যার যদি জোড়ায় জোড়ায় না থেকে একটা জোড়া ছাড়া থাকে, যদি জোড়া ছাড়া থাকে তাহলে এই সংখ্যাটির বর্গমূল হবে না। তখনই বর্গমূল হবে যখন গুণনীয়কগুলো, মৌলিক গুণনীয়কগুলো জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে এটার বর্গমূল দাঁড়াচ্ছে 9, সরি 13 হবে, 3 13 39 হবে। অর্থাৎ 3 আনলাম এখান থেকে, 13 আনলাম এখান থেকে, 3 আর 13 গুণ করে 3 13 39 হলো, ঠিক আছে? তাহলে মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার কৌশলটা হলো, প্রথমে আমাকে এই সংখ্যাটি থেকে গুণনীয়কগুলো, মৌলিক গুণনীয়কগুলো আস্তে আস্তে ছোট ছোট করে ভেঙে বের করব। বের করে সেই গুণনীয়কগুলো জোড়ায় জোড়ায় লিখব। লিখার পরে ওই প্রতিটা জোড়া থেকে একটি করে
সংখ্যা নিয়ে গুণ করব, গুণ করে যে গুণফলটা পাওয়া যাবে সেই গুণফলটাই হবে প্রদত্ত সংখ্যাটির বর্গমূল। ঠিক আছে? এইভাবে আমরা যে কোনো সংখ্যাকেই মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল করতে পারি। এবার আসা যাক ভাগ পদ্ধতিতে বর্গমূল কিভাবে নির্ণয় করা হয়। ভাগ পদ্ধতিতে বর্গমূল যদি বের করতে চাই, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়, একটা সংখ্যাকে যখন ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে যাব তখন আমাকে কী কৌশল অবলম্বন করতে হবে সেটা আমাদের আয়ত্তে নিতে হবে। ধরো 3, 6, 9, 6, 3, 6, এটা বর্গমূল নাও হতে পারে। আমরা আরেকটা সংখ্যা লিখি, সেটা হলো 3, 9, 6, 9 লিখি। 3, 9, 6, 9। যে কোনো সংখ্যায় যাচাই করা যায় বর্গমূল হয় কি না, কিন্তু এটা বর্গমূল হবে বলে আমরা এইটাকে উদাহরণ হিসেবে নিলাম। ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, ডান দিক থেকে এক জোড়া করে উপরে দাগ টেনে আলাদা করতে হবে। তাহলে প্রথমে ডান দিক থেকে এই এক জোড়া দাগ কাটলাম, এরপরে আরেক জোড়া দাগ কাটলাম। জোড়ায় দাগ কাটার পরে যদি বিজোড় কোনো শূন্য থাকে বা বিজোড় কোনো সংখ্যা থাকে তাহলে সেটা ফাঁকাই থাকবে, সেটার উপর দাগ কাটা যাবে না। তাহলে দাগ কাটতে হবে জোড়ায়। এক জোড়া না থাকলে একটা ফাঁকা থাকবে, অসুবিধা নেই, কিন্তু দাগটা কাটতে হবে জোড়ায়। এবার দাগ কাটলাম। দাগ কাটার পর এভাবে একটা ভাগ চিহ্ন ব্যবহার করব। ভাগ চিহ্ন ব্যবহার করার পর সর্বপ্রথম যেই একজোড়া সংখ্যা আছে সেইটা, অথবা এই একজোড়া সংখ্যার আগে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা প্রথম বিবেচনা করব। কি বিবেচনা করব? যে এই যে সর্বপ্রথম একজোড়া সংখ্যা পেলাম 39, এই 39-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কোনটা, কোন সংখ্যাকে পূর্ণবর্গ আকারে লেখা যায়। তখন আমরা 39-এর আগে দাও 1 থেকে 38 পর্যন্ত আছে, আমরা 1 থেকে 38-এর দিকে আসবো না, আমরা 39 থেকে পর্যায়ক্রমে নিচের দিকে যাই। 38 দেখি 38 পূর্ণবর্গ কিনা। আমরা জানি 38-কে পূর্ণবর্গ আকারে লেখা যায় না। 37-কে পূর্ণবর্গ আকারে লেখা যায় কি না? না, 37-কেও পূর্ণবর্গ আকারে লেখা যায় না। তাহলে 36-কে পূর্ণবর্গ আকারে লেখা যায় কি না? হ্যাঁ, 36-কে আমরা জানি পূর্ণবর্গ আকারে লেখা যায়। 36-কে লেখা যায় 6-এর উপর বর্গ বা 6 গুণ 6, তাই না? তাহলে 39-এর আগে পূর্ণবর্গ হয় এমন সংখ্যাটা এটা নিচে লিখতে হবে। তাহলে 39-এর আগে পূর্ণবর্গ হয় ওই সংখ্যাটি হলো 36। প্রশ্ন হতে পারে স্যার এর আগেও তো আরও হয়, 25 হয় না? 25 হয়, কিন্তু ওই দিকে আমরা যাব না। 39-এর কাছাকাছিতে যে সংখ্যাটি পূর্ণবর্গ হয় সেই সংখ্যাটি আমরা লিখব। তাহলে 39-এর আগে পূর্ণবর্গ হয় সেই সংখ্যাটি হলো 36, এজন্য আমরা লিখলাম 36। ঠিক আছে? এখন এই যে 36 পূর্ণবর্গ হয়, 36-এর বর্গমূল কত হয়? 36-কে পূর্ণবর্গ করলে কোন সংখ্যার বর্গ হয়? আমরা জানি 36 হলো 6-এর পূর্ণবর্গ, তাই না? 36 হলো 6-এর পূর্ণবর্গ, এই জন্য 6 লিখব ডান দিকে, আর এদিকে লিখে আগের মতোই ভাগের মতোই বিয়োগ করব। 6 আছে 9 হবে, 3 হলে 3 আছে 3 হবে, 0 হলে আমরা জানি বামে 0 নামে না। এবার এই এক জোড়া কেটে আনব, এই এক জোড়া এর পাশের জোড়াটা কেটে আনব। পাশের জোড়া হলো 69, কেটে নামালাম। নামানোর পরে এদিকে একটি বাক্সিনের মতো ব্যবহার করব। ব্যবহার করার পর এই যে ডান দিকে যেই সংখ্যাটার পূর্ণবর্গ হয়েছিল, যার পূর্ণবর্গ হয়েছিল 36, তাই না, সেই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে অর্থাৎ ডাবল করে বাম পাশে লিখব। তো এটাকে যদি 2 দিয়ে গুণ করি অর্থাৎ ডাবল করি, 2 দিয়ে গুণ করলে
6কে 2 দিয়ে গুণ করলে হবে 12। এবং 12 লেখার সময় একটু খেয়াল করতে হবে, এই চিহ্ন থেকে একটু দূরে বসাতে হবে এবং এখানে একটা সম্ভাব্য খালি জায়গার মতো রাখতে হবে, কারণ এখানে একটা সংখ্যা ব্যবহার করতে হবে আমাদের। আমি যদি প্রথমে 12 এটার কাছাকাছি লিখি তখন দেখব যে বসানোর জায়গা থাকবে না। তাহলে আমরা কি করলাম, পূর্ণবর্গ সংখ্যাটার এই সংখ্যাটির যার পূর্ণবর্গ হিসাবে লেখা গেল 36, সেই 6-এর ডাবল করে 6কে 2 দিয়ে গুণ করে 12 আমরা এই পাশে লিখলাম। এবার এই 12-র পাশে একটা খালি ঘরে এমন একটা সংখ্যা বসাইতে হবে, যেই সংখ্যাটা আমরা বসাবো ওই সংখ্যাটা বসানোর পর যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটাকেই যাহা বসাইছি তাহা দিয়ে গুণ করব। অর্থাৎ আমি যদি এখানে 1 বসাই তাহলে হবে 121, 121কে 1 দিয়ে গুণ করে যা হবে তাই এখানে লিখব। যদি এখানে 2 বসাই তাহলে হবে 122, 122কে 2 দিয়ে গুণ করে যা হবে তাই এখানে লিখব। যদি এখানে 3 বসাই তাহলে হবে 123, 123কে 3 দিয়ে গুণ করে যা পাই তাই আমরা এখানে লিখব। এবং যেই সংখ্যাটা এখানে বসাই এই সংখ্যাটা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব, এবং যেই সংখ্যাটা এখানে বসাই এই সংখ্যাটা এই পাশে ফলের ঘরেও বসাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখছি 2 বসালে হয় 122, 122কে 2 দিয়ে গুণ করলে হয় 244, তাহলে 369-এর মধ্যে যায়। আবার যদি 3 বসাই হয় 123, 123কে 3 দিয়ে গুণ করলে হয় 369, এটার সাথে মিলে যায়। তাহলে আমরা 3 বসে নিলাম, এখানেও 3 বসালাম। কত বসাইছি? 3। আবার এই 3 দিয়েই এই পুরো সংখ্যাটাকে গুণ করব। প্রয়োজনে আলাদা রাফ করে নিব যে 123কে 3 দিয়ে গুণ করলে কত হয়। কেন 3 দিয়ে? যেই সংখ্যাটা বসাই সেই সংখ্যা দিয়ে আমরা জানি গুণ করতে হবে, সেজন্য 3 বসাইছি বলে 3 দিয়েই গুণ করব। গুণ করলে হবে 369। বাস, মিলে গেল। এটা অনেক সময় ক্রস চিহ্ন দেওয়া যায় বা শূন্য দিলে অসুবিধা নেই। তাহলে 63 পাওয়া গেল। এই 63 হলো আমার 3969 সংখ্যাটির বর্গমূল। তখন আমরা লিখব অতএব 3969 এর বর্গমূল। আমরা একটা বর্গমূলের চিহ্ন মনে রাখতে হবে। একটা বর্গমূলের চিহ্ন হলো এরকম, এটা অনেক সময় একটু এরকম আকারে থাকে। বর্গমূলের চিহ্ন এরকম। তাহলে আমি এই সংখ্যাটাকে বর্গমূলের চিহ্নের ভিতরে বসাই, 3969 বসানোর পর যে বর্গমূলটা আমরা পাইলাম 63 সেটা লিখে দিব। অর্থাৎ 3969 এর বর্গমূল হবে 63। এইভাবে ভাগ পদ্ধতিতে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল আমরা বের করতে পারব। এখন প্রশ্ন হলো, স্যার বর্গমূল কয় সংখ্যার হবে? 2 সংখ্যার হবে না 3 সংখ্যার হবে ফলাফলটা? এটা আমরা ধারণা করতে পারি। কিভাবে ধারণা করতে পারি? এটার একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি? টেকনিকটা হলো, যে সংখ্যাটা দেওয়া থাকবে, ধরো 3969 দেওয়া আছে, হ্যাঁ, এই সংখ্যাটার উপরে ডান দিক থেকে 1 ঘর বাদ দিয়ে তুমি ফোঁটা বসাবা। ধরো এইটার উপর প্রথমে ফোঁটা বসালাম, তারপরে এইটা বাদ দিলাম, পরে এইটার উপর ফোঁটা বসালাম, পরে এইটা বাদ দিলাম, পরে এইটার উপর ফোঁটা বসালাম। এভাবে 1 ঘর বাদ দিয়ে ফোঁটা বসাবো। যত ঘরের মধ্যে ফোঁটা পড়বে তত ঘর রেজাল্ট হবে এখানে। যেমন এখানে কয় ঘর পরে ফোঁটা পড়ছে, কয় ঘরের উপর? 2 ঘরের উপর। সেই জন্য এর বর্গমূল হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। যদি এখানে 3টা ফোঁটা পড়তো তাহলে এটার ফল হতো 3 অঙ্ক বিশিষ্ট। যদি এখানে 4টা ফোঁটা পড়তো গণনায় তাহলে এটার বর্গমূল হতো 4 অঙ্ক বিশিষ্ট। এই জন্য তোমাদের অনেক সময় প্রশ্ন হতে পারে যে এত সংখ্যাটির বর্গমূল কত অঙ্কের হবে। তখন তোমরা এই জিনিসটা মনে রাখবে যে এটা একটা টেকনিক মনে রাখা, যে ফোঁটা দিয়ে কয়টা ফোঁটা পড়ছে সেটা গণবো, যতটা ফোঁটা পড়ে ঠিক তত অঙ্ক বিশিষ্ট বর্গমূল হবে। ঠিক আছে? তো এইভাবে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে পারি। এবার একটা উদ্দীপক আমরা
তৈরি করেছি এই অধ্যায়ের আলোকে। কি উদ্দীপকটা? উদ্দীপকটা হলো একটি গাড়ির নম্বরের শেষ 6টি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা 6, 5, 1, 2, 0, 1 হলে ক প্রদত্ত সংখ্যাটির বর্গমূল কয় অঙ্ক বিশিষ্ট হবে? ওই যে একটু আগে যেটা বলেছিলাম, প্রদত্ত সংখ্যাটির বর্গমূল কয় অঙ্ক বিশিষ্ট হবে। দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছে সংখ্যাটি হতে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে সংখ্যাটি পূর্ণবর্গ হতে হলে আর কত যোগ করতে হবে। আচ্ছা, এটা আমরা দেখি। তাহলে ক নম্বর প্রশ্ন তোমরা খাতা কলমে করো। ক নম্বর দেখি, প্রদত্ত সংখ্যাটি ছয়, 5, 1, 2, 0, 1। এটাকে আমরা ফোঁটা দিয়ে চিহ্নিত করব। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। কয়টা ফোঁটা পেলাম? 3টে ফোঁটা পেলাম। তাহলে এই সংখ্যাটির বর্গমূল হবে 3 অঙ্কের। প্রশ্ন করেছে কয় অঙ্ক বিশিষ্ট হবে। আমরা লিখব অতএব প্রদত্ত সংখ্যাটির বর্গমূল হবে 3 অঙ্ক বিশিষ্ট। 3 অঙ্ক বিশিষ্ট। ঠিক আছে? এভাবে যে কোনো সংখ্যার বর্গমূল কয় অঙ্কের হবে সেটা আমরা ফোঁটার গণনার মাধ্যমেই ধারণা করতে পারব। এরপরে দেখো, বলতে সংখ্যাটি হতে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। সংখ্যাটি হতে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ কিনা বর্গমূল বের করি, তাহলে বুঝতে পারবো। যদি বর্গমূল হয় তাহলে পূর্ণবর্গ হবে, না হলে হবে না। তাহলে আমরা খ নম্বরে প্রদত্ত সংখ্যাটি লিখলাম 6, 5, 1, 2, 0, 1। এক জোড়ার উপর দাগ কাটলাম, আরেক জোড়ার উপর দাগ কাটলাম, আরেক জোড়ার উপর দাগ কাটলাম, বাঘ চিহ্ন ব্যবহার করলাম। ঠিক আছে? তো সর্বপ্রথম জোড়া হলো 65। 65-র আগে পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি 64, তাই না? 64কে লেখা যায় 8 গুণ 8, 8 8 64। তাহলে এটাকে আমরা 64 লিখে দিলাম। 64 কার পূর্ণবর্গ? আমরা জানি 8-এর পূর্ণবর্গ, সেই জন্য 8 লিখলাম। ফলে এবার বিয়োগ করে দাও 1। এবার আনলাম এক জোড়া কেটে 112 হলো। এবার কি করব মনে আছে? 8কে আমরা 2 গুণ করব, 2 গুণ করে তার পাশে লিখব 8 দুগুণে 16। 8 দুগুণে 16। এখন যদি আমি শূন্য বসাই, 0 দিয়ে গুণ করলে সব শূন্য হয়ে যাবে, কিন্তু 0 বসাতে পারবো না। যদি 1 বসাই তাহলে 161, এখানে আছে 112, তাও বেশি হয়ে যায়। কমপক্ষে 1 বসাইলেও বেশি হয়ে যায়। তাহলে কমপক্ষে তো আমার 1 বসানো লাগবে। 1 যোগ বসাইলে তো এটার বেশি হয়ে যায়। তাহলে উপায় কি? তাহলে উপায় হলো ফলের ঘরে একটা 0 দিয়ে আরেক ঘর কেটে আনা। এবার কত আছে? একক দশক শতক হাজার, 11,201। এখন দেখি আমরা কত বসাইলে এটার কাছাকাছি হয়। তুমি দেখো, এখানে যদি আমি 9 বসাই তাহলে কত হয়? 9 নং 81, 1 হাতে আছে 8, 6 নং 54 আর 8-এ কত হলো? 54 আর 8-এ 62, 62-র কত? 2 হাতে আছে 6, 9কে 9 আর হলো 6, কত হয়? 15। তাহলে সংখ্যাটি কত দাঁড়াচ্ছে? দেখো 100, আমি এখানে রাফ করে নিতে পারি। 9 যদি গুণ করি, 9 নং 81, 1 হাতে আছে 8, 6 নং 54 আর 8-এ 62, 2 হাতে আছে 6, 9কে 9 আর 6 15, 1500
21, 1521, এখানে আছে কত? এখানে আছে কত? অফ করে দাও, আছে কত? তাহলে দেখা যাচ্ছে আমি যদি 9 বসাই তাহলেও এই সংখ্যাটির কাছাকাছি যাচ্ছে না। তাহলে উপায়টা কি? তাহলে উপায়টা হলো ওই যে আমরা ফলের ঘরে 8কে মাত্র ডাবল করেছিলাম 16 হয়েছিল, কিন্তু এখন 8কে ডাবল করলেই হবে না, আমার ফলের ঘরে যেহেতু আমরা 80 পেয়েছি, সেই 80কে আমাদের ডাবল করতে হবে, 80কে 2 দিয়ে গুণ করতে হবে। তো 80কে 2 দিয়ে গুণ করলে হয় 60, 160, তাই না? এবার দেখো এখানে কোনো একটা সংখ্যা বসাইলে এটার কাছাকাছি চলে যাবে, আগে কিন্তু যায়নি। তাহলে আমার মূল বিষয় হলো ফলের ঘরে আমি যা পাবো তাকে ডাবল করে তার পাশে অন্য সংখ্যা বসাইতে হবে, ঠিক আছে? তাহলে 160, 160-এর পাশে যদি আমি 1 বসাই, 1 দিয়ে 1-এর গুণ করলে হয় 1601, 2 বসালে হয় 3201, না 2 বসালে হয় 3204, 3 দিয়ে দেখি, 4 দিয়ে দেখি, 5 দিয়ে দেখি, আবার দেখি তো 160-এর পাশে 5 বসাইয়া 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 5 25-এর 5, হাতে আছে 2, 5-এর 0 0 আর 2-এর 2, 5 6 30-এর 0, হাতে আছে 3, 5-এর 5 আর 3 8, 8025, এখন আছে 11201। তাহলে 5 দিয়ে যায়, 6 দিয়ে যদি বসাই 160-এর পাশে যদি 6 বসাই, দেখো 6 6 36-এর 6, হাতে আছে 3, 6 0 0 আর হলো 3-এর 3, 6 6 36-এর 6, হাতে আছে 3, 6-কে 6 আর 3-এ 9, 9636। যদি আমি 7 বসাই, দেখি 160-এর পাশে যদি আমি 7 বসাই, 7 7 49-এর 9, হাতে আছে 4, 7 0 0 4-এর 4, 6 7 42-এর 2, হাতে আছে 4, 7-কে 7 আর 4 11, 11249, 11 আছে কত? 11201। তাহলে 7 বসাইলে বেশি হয়ে যায়, তাহলে কত বসাতে হবে? 6 বসাতে হবে। যদি আমি এখানে 6 বসাই, এখানেও 6 বসাবো, আবার 6 দিয়ে এটারে গুণ করব, 6 6 36-এর 6, হাতে আছে 3, 6 0 0 আর হলো 3-এর 3, 6 6 36-এর 6, হাতে আছে 3, 6-কে 6 আর 3-এর 9, এই, ঠিক আছে? এবার বিয়োগ করে নাও আগের মতো। 6 আছে 11 হবে 5 হলে, হাতে আছে 1, 1-এ 3-এ 4, 4 আছে 10 হবে 6 হলে, হাতে আছে 1, 1-এ 6 7, 7 আছে 12 হবে 5 হলে, হাতে আছে 1, 1-এ 9 10, 10 আছে 11 হবে 1 হলে। কত হলো? 1565 আমার বাকি আছে। আর তো আমার নামানোর কোনো গড়ও নেই, তাহলে কি করতে হবে? এই সংখ্যাটি পূর্ণবর্গ নয়, এই সংখ্যাটির বর্গমূল হবে না। বর্গমূল 806 হওয়ার পরও আরও রয়ে গেল। তাহলে প্রশ্ন করছে সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে? এই সংখ্যাটার মধ্যে যদি 1565 কম থাকতো তাহলে এতটুকু পর্যন্ত থাকলে আমার মিলে যেত 806 দিয়ে। যেহেতু 1565 বাকি আছে, সুতরাং এই সংখ্যাটাকে আমাকে বাদ দিতে হবে, এই সংখ্যাটি আমার বাদ দিতে হবে। এই জন্য বলতে সংখ্যাটি হতে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। এখন লেখো, যেহেতু 1565 অবশিষ্ট থাকে, সুতরাং সংখ্যাটি হতে 1565 বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। অর্থাৎ এই যে সংখ্যাটা আছে বড় সংখ্যাটি, এই সংখ্যাটি থেকে 1565 যদি আমি বিয়োগ করে দিয়ে যেই সংখ্যাটুকু পাবো ওই সংখ্যাটাকে বর্গমূল করলে বর্গমূল পাওয়া যাবে। ওই সংখ্যাটাকে বর্গমূল করলে বর্গমূল পাওয়া যাবে।
তাহলে যদি বলা হয় বিয়োগ কত বিয়োগ করলে, তাহলে যা অবশিষ্ট থাকে তাই বিয়োগ করতে হবে। যদি বলে সংখ্যাটি কত হলে পূর্ণবর্গ হবে, তাহলে 1565 এটা থেকে বিয়োগ করব, বিয়োগ করে যা পাওয়া যাবে সেইটাই লিখব। অতএব সংখ্যাটি হবে এই 6512001 বিয়োগ 1565 বিয়োগ করে যা আছে। কিন্তু প্রশ্নের মধ্যে সেভাবে বলে নাই যে সংখ্যাটি কত হলে পূর্ণবর্গ হবে, এটা বলে নাই। বলছে সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে লিখব 1565 বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। এখন প্রশ্ন হলো, শুধু কি বিয়োগ করলেই পূর্ণবর্গ হয়? কিন্তু এই সংখ্যাটার সাথে আরও কিছু যদি যোগ করে দিতে পারতাম, আরও কিছু যোগ করে দিতে পারলেও সংখ্যাটা পূর্ণবর্গ হতো। কিন্তু কত যোগ করলে পূর্ণবর্গ হতো? বিয়োগ করলেও পূর্ণবর্গ করা যায়, আবার সংখ্যাটি থেকে কিছু সংখ্যাটির সাথে কিছু যোগ করলেও পূর্ণবর্গ করা যায়, আবার সংখ্যাটি থেকে কিছু বিয়োগ করে দিলেও পূর্ণবর্গ করা যায় বা বর্গমূল করা যায়। তাহলে পরের প্রশ্ন বলছে সংখ্যাটি পূর্ণবর্গ হতে হলে আর কত যোগ করতে হবে? আমার দেখো তো বর্তমানে বর্গমূল কত পাইছি? 806। 806 না পেয়ে যদি 807 পেতাম, তাহলে বোঝা যায় সংখ্যাটা আরও বড় হইতো, তাই না? সংখ্যাটি আরও যদি বড় হতো তাহলে 806 না পেয়ে 807 পেতাম, কিংবা 808 পেতাম, এরকম বর্গমূল আমরা পেতাম। যেহেতু 806-এর মধ্যে গিয়ে আমরা থেমে গেছি, আর করা যাচ্ছে না, তাহলে বোঝা যায় 1565 বেশি আছে সংখ্যাটার মধ্যে। এই 1565 বিয়োগ করে দিতে হবে, আর না হলে আরও এমন কিছু যোগ করে দিতে হবে যাতে 806 না হয়ে 807 কিংবা 808 বা 809 এরকম পূর্ণবর্গ হয়। তাহলে সেইটা আবার কীভাবে? এখন ঠিক এইভাবে এতটুকু পর্যন্ত আবার গ নাম্বারে আমরা করব। গ নাম্বারে ঠিক এইভাবে আবার এতটুকু পর্যন্ত করব। করার পরে বা তুমি এইভাবে লিখতে পারো, না করলেও লিখতে পারো যে খ হতে লিখতে পারো খ হতে প্রাপ্ত, এভাবে লিখে নাও। খ হতে এভাবে লিখে নাও যে খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত বর্গমূল 806, তাই না? এবং অবশিষ্ট 1500 কত যেন 1565, তাই না? 1565। সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ হতে হলে আরও যোগ করতে হবে সমান কত যোগ করতে হবে? দেখো 806 পেয়েছিলাম কিন্তু আমরা, তাহলে 806-এর সাথে যদি আমি 1 যোগ করে দেই, 807 ধরলাম, এটা কি বর্গমূল। তো এই 807-কে বর্গ করলে মানে 807 দুইবার গুণ করলে যেই সংখ্যাটা পাওয়া যাবে সেইটা হবে আমার ওই বড় সংখ্যাটা, এটা না হয়ে আরেকটু বেশি হবে, বড় হবে। সেজন্য এটার উপর এইভাবে আমরা বর্গ দিব, দিয়ে বিয়োগ করে দিব কোনটা? আগের সংখ্যাটা। আগের সংখ্যাটা কত? 6512001। আবার দেখো 807 বিয়োগ 6512001। আবার 807-কে 807 দিয়ে গুণ করো, কত হয় দেখো। 807-কে 807 দিয়ে গুণ করো, 807-কে 807 দিয়ে গুণ করো। 7 7 49-এর 9, হাতে আছে 4, 7-এর 0 0 আর হলো 4-এর 4, 7 8-এ 56। একবার কেটে দিয়ে 7-এর 0 0 0 0 0 8-এর 0 0 আরেকবার কেটে দিলাম, 8 দিয়ে গুণ করলে 7 8 56 6, হাতে আছে 5, 8-এর 0 0 আর হলো 5-এর 5,
8 8 64, 9 4 6 6 12 2, হাতে আছে 1, 1 5 6, 6 5 11 1, হাতে আছে 1, 1 4 5, 6 6, 6 5, 6 5 1 2 4 9, 6 5 1 2 4 9। তাহলে আমাদের এই সংখ্যাটা হবে 6 5 1 2 4 9। বিয়োগ করে দেই 6 5 1 2 0 1। বিয়োগ করার ফলে যা দাঁড়ায়, 1 আছে 9 হবে 8 হলে, 0 আছে 4 হবে 4 হলে, 2 আছে 2 হবে 0 হলে, 1 আছে মিলে গেছে, তাহলে 48। অর্থাৎ এই যে প্রদত্ত সংখ্যাটা আছে 6 5 1 2 0 1, এই সংখ্যাটির সাথে যদি আমি 48 আরও যোগ করে দিতাম, অর্থাৎ 6 5 0 1 না থেকে যদি 6 5 1 2 4 9 হইতো, আরও 48 যোগ থাকতো, তাহলে যেই সংখ্যাটা পাওয়া যেত সেই সংখ্যাটার বর্গমূল হতো, এবং বর্গমূলটা কত হতো? 807 হতো তখন। ঠিক আছে, তাহলে বর্গমূল হতে হলে সংখ্যা থেকে কিছু সংখ্যা অবশিষ্ট থাকলে বিয়োগ করলেও বর্গমূল পাওয়া যেতে পারে, হয়তো বর্গমূলটা সেটা ছোট পাওয়া যাবে। আবার সংখ্যাটির সাথে কিছু সংখ্যা যোগ করে দিলে একটা বর্গমূল পাওয়া যাবে, সেটা হয়তো অপেক্ষাকৃত বড় বর্গমূল পাওয়া যাবে। সেজন্য তোমাদের সৃজনশীল প্রশ্নে এইভাবে হতে পারে যে সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, অথবা হতে পারে সংখ্যাটির সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, অথবা হতে পারে সংখ্যাটি কত হলে পূর্ণবর্গ হতো। তো সংখ্যাটি আমরা জানি বিয়োগ করে যেটা ছিল সেই সংখ্যাটাও পূর্ণবর্গ হইতো, অথবা সংখ্যাটির সাথে 48 যোগ করে দিলে যা হয় তাও পূর্ণবর্গ হতো। এইভাবে তোমাদের সাধারণত সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে এবং হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এইভাবে তোমরা বাসায় একাধিক গাণিতিক সমস্যার চর্চা করবে। বর্গ ও বর্গমূল সংক্রান্ত তোমাদের পাঠ্য বইয়ে আরও একাধিক সমস্যা আছে, তোমরা সেগুলো দেখবে, প্রয়োজনে সহায়ক বইয়ের সহায়তা নিবে। আর গণিত এমন একটা বিষয়, চর্চার বিষয়, আবারও বলি, গণিত একটা চর্চার বিষয়। মহাবিশ্বের এক অমৃতবাণী, গণিতকে করেছে বিজ্ঞানের রানী। তাই গণিতকে যারা করে না ভয়, গণিত তাদের সাথেই কথা কয়। কথাটির অর্থ হলো গণিতকে প্রতিনিয়ত চর্চা করা। তাহলে তোমরা বাসায় চর্চা করবে, এ বিষয়ে আরও পরিষ্কার ধারণা পেতে পারবে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারবে। তো আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।